আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই অনেক বেশি ভালো আছো। আমাদের যে ধারাবাহিক সিরিজ ঢাকা বিশ্ববিদ্যালয় 23 বছরের প্রশ্ন সলভ এবং হাতে কলমে ক্যালকুলেশন, অর্থাৎ ক্যালকুলেটর ছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে যে প্রশ্নগুলো আসে আমরা কিভাবে হাতে কলমে সলভ করব, তো তার একটা ধারাবাহিক সিরিজ আমি কিন্তু তোমাদেরকে নিচ্ছি। তো সেই সিরিজের আজকের আমাদের যে অধ্যায়ের ক্লাস, সেই অধ্যায়ের নাম হলো ভৌত আলোক বিজ্ঞান। এই অধ্যায় থেকে সাধারণত আমাদের থিওরিটিক্যাল কোশ্চেন বেশি আসে। হ্যাঁ, তো এই অধ্যায় থেকে যেহেতু থিওরিটিক্যাল কোশ্চেন প্রায় 70 থেকে 80% কোশ্চেন কিন্তু আমার থিওরি বেসড আছে। তো এই অধ্যায়ের সবগুলো কোশ্চেন তোমাকে পারার জন্য কিন্তু তোমার কাছে যে বই আছে সেই বইয়ের রিডিং পড়াটা খুবই গুরুত্বপূর্ণ। তো আজকে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে লাস্ট 23 বছরে যত ধরনের প্রশ্ন আসছে ইনশাল্লাহ সবকিছুই আমরা হাতে কলমে সলভ করব। ঠিক আছে, তো চলো আমরা ক্লাসে চলে যাই। তো প্রথমত যেই কোশ্চেনটা আমাদের গত বছর আসে সেটা যদি তোমরা একটু দেখো, একদম এটাও কিন্তু থিওরি। কি বলছে দেখো, নিচের কোনটি পোলারাইজার নয়? পোলারাইজার জিনিসটা কি? পোলারাইজারটা হলো যে আমাদের আলো কি হয় বলতো, আলোটা আমার বিভিন্ন বিভিন্ন জায়গায় উৎস থেকেও যদি আমাদের আসে, ঠিক আছে, আমাদের বিভিন্ন মাধ্যমে যদি কম্পনরত অবস্থায় থাকে, তো সেটাকে কি বলতো, একটা মাধ্যমে আমাকে নেওয়া। ঠিক আছে, তো অর্থাৎ এটাকে আমার কি করে, পোলারাইজ করে। তো এই পোলারাইজের ক্ষেত্রে আমাদের একদম বইতে ডিরেক্ট উদাহরণ আছে, বলছে কি নিচের কোনটি পোলারাইজার নয়। ঠিক আছে, এখানে একটু খেয়াল করে দেখো, নিচের কোনটি পোলারাইজার নয়। আমাদের একটু যদি দেখি, টুরমালিন, এটা কিন্তু বইতে ডিরেক্টলি আছে, টুরমালিন দিয়েই আমাদের এক্সাম্পল আছে। টুরমালিনের মাধ্যমে আমরা কি করছি বলতো, আমরা পোলারাইজ করছি। ঠিক আছে, এবং সেখানে আমাদের সমাবর্তনটা আমরা পড়েছিলাম, এই পোলারাইজ করে সমাবর্তন করছি। ওকে, তারপর দেখো ফ্রেসনেল বিপ্টিজিম বিপ্টিজিম, তো এখানে এই জিনিসটা কিন্তু আমাদের পড়ি নেই। তারপরে তারপরে কি ক্যালসাইট, তারপরে আছে কি নিকল প্রিজম। তো এই যে ক্যালসাইট এবং নিকল প্রিজম, এগুলা কিন্তু আমাদের কি বলতো, ন্যাচারাল যে ক্রিস্টাল আছে, এই ন্যাচারাল ক্রিস্টালের পোলারাইজার। ঠিক আছে, তার মানে আমাদের এটাও কি বলে পোলারাইজার, এটাও পোলারাইজার, এবং টুরমালিন তো বইতে ডিরেক্টলি আছে। সো আমাদের অ্যান্সার কি হবে বলতো, এটা। আমাকে কোশ্চেনে বলছে কি কোনটি পোলারাইজার নয়। ঠিক আছে, তাহলে কোনটি পোলারাইজার নয়, এটা। ঠিক আছে, যে কোশ্চেন আমাদের দেখো একটু খেয়াল করে, ঢাকা ইউনিভার্সিটি 23-24 সালে আসছে, একদম ডিরেক্ট থিওরি আসছে ভাই, এটা ডিরেক্ট তোমাকে বই থেকে হুবহু লাইন তুলে দিছে। এই তিনটা আমাদের কি বলতো পোলারাইজার, সো এটা কি পোলারাইজার নয়। তারপরে কোশ্চেন আমরা যাই, পরে কোশ্চেন কি বলছে, কোনটি কি বলে এপসিলন নট মিউ নট এর একক। ঠিক আছে, কোনটি এপসিলন নট মিউ নট এর একক। আমরা যদি একটু খেয়াল করে দেখি, আমরা জানি একটা সমীকরণ জানি যে সি ইজ ইকুয়াল টু কত, 1/√, কত বলতো, 1/√, এপসিলন নট মিউ নট। ঠিক আছে, এই সমীকরণটা আমরা সবাই জানি। তাহলে আমি যদি উভয় পাশে স্কোয়ার করে দিই, তাহলে আমি এখানে কি পাবো, সি স্কোয়ার ইজ ইকুয়াল টু কত, 1/এপসিলন নট মিউ নট। আমাকে বের করতে বলছে কি বলতো, এপসিলন নট মিউ নট এর একক বের করতে বলছে। তাহলে এটাকে আমি বাম পাশে নিই, বাম পাশে নিলে কি হবে বলতো, এপসিলন নট মিউ নট ইজ ইকুয়াল টু কত, 1/সি স্কোয়ার। ওকে, তো এই যে 1/সি স্কোয়ার, তাহলে এইটার একক যদি আমি বের করতে পারি, তাহলে কিন্তু আমরা এটার একক খুব সহজে বের করতে পারবো। তাহলে এপসিলন নট মিউ নট এর একক কি হবে বলতো, 1/সি স্কোয়ারের একক। তোমরা জানো সি কি, আলোর বেগ। তোমরা জানো এখানে সি কি বলতো, আলোর বেগ। তাহলে আলোর বেগের একক কি বলতো, আমাদের সি এর একক কি, সি এর একক হলো মিটার পার সেকেন্ড, তাই না? সি এর একক কি বলতো, মিটার পার সেকেন্ড। তাহলে আমি মিটার পার সেকেন্ডকে যদি আমি স্কোয়ার করে দিই, তাহলে কি পাবো এখানে বলতো, মিটার পার সেকেন্ড। স্কোয়ার করে দিলে আমি আলটিমেটলি এখানে কি পাই, এখানে পাবো হলো 1 কত, মিটার স্কোয়ার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে এটাকে যদি আমি উল্টায় দিই, তাহলে উল্টায় লিখলে কি লেখা যায় বলতো, পার মিটার স্কোয়ার সেকেন্ড স্কোয়ার, এটা লেখা যায় না? কারণ কি আমাকে বের করতে হবে কি বলতো, এপসিলন নট মিউ নট এর একক। সো আমাকে এটাকে অবশ্যই উল্টে দিতে হবে, তাই না? উল্টে দিলে কি হবে, এটা হবে। তাহলে দেখি আমাদের অপশনগুলোর দিকে খেয়াল করি। দেখো আমাদের এ নাম্বারই কি বলছে, মিটার স্কোয়ার পার সেকেন্ড স্কোয়ার, তাহলে এটা আমাদের হবে না। ঠিক আছে, বি নাম্বারে কি হবে, এখানে রুট আছে, এটাও হবে না, এটাও তো হওয়ার প্রশ্ন ওঠে না। তাহলে আমাদের দেখো ডি নাম্বার অ্যান্সারটা মিলে গেছে। তাহলে আমাদের অ্যান্সার কি হবে, ডি নাম্বার। ঠিক আছে, অ্যান্সার কি হবে বলতো, ডি নাম্বার। এটা আমাদের কত সালে আসছে, 22-23 সালে কোশ্চেন আসে। তার মানে আমাদের বিগত 2 বছরের কোশ্চেনে আমরা কি থিওরিটিক্যাল কোশ্চেন পাইলাম। এখন আসো তারপরে কোশ্চেনটা দেখো, কি বলছে, ইয়াং এর দ্বিচির পরীক্ষায় চির দ্বয়ের মধ্যবর্তী দূরত্ব। ঠিক আছে, ইয়াং এর কি বলতো, দ্বিচির পরীক্ষায় চির দ্বয়ের মধ্যবর্তী দূরত্ব। হ্যাঁ, কি বলছে, চির দ্বয়ের মধ্যবর্তী দূরত্ব দ্বিগুণ। হ্যাঁ, মধ্যবর্তী দূরত্ব কত করছে বলতো, মধ্যবর্তী দূরত্ব করছে দ্বিগুণ। এখানে একটু খেয়াল করে দেখো, পর্দার প্রতি একক দৈর্ঘ্য, প্রতি একক দৈর্ঘ্য কি বলছে বলতো, একক দৈর্ঘ্য। হ্যাঁ, একক দৈর্ঘ্য উজ্জ্বল ডোরার সংখ্যা স্থির রাখতে হলে চির থেকে পর্দার দূরত্ব ডি কে কিভাবে পরিবর্তন করতে হবে। আমাকে এখানে কি করছে, চির দ্বয়ের মধ্যবর্তী দূরত্ব। ওকে, তো চির দ্বয়ের মধ্যবর্তী দূরত্ব আমাকে করছে কি বলতো, দ্বিগুণ। চির দ্বয়ের মধ্যবর্তী দূরত্ব যদি দ্বিগুণ করে, আমরা জানি দুটি চিরের যে মধ্যবর্তী দূরত্ব সেটাকে আমরা ছোট হাতের এ বা ছোট হাতের ডি দ্বারা প্রকাশ করি। ঠিক আছে, এটা কয় গুণ করছে বলতো, 2 গুণ করছে। ঠিক আছে,
2 গুণ করছে, তাহলে আমাদের ডি মানে চির থেকে পর্দার দূরত্ব কি করতে হবে সেটা আমাকে বের করতে বলছে। ঠিক আছে, তো তোমরা জানো যে এখানে x ইজ ইকুয়াল টু কি ল্যামডা ডি বাই কত এ, আমরা এই সমীকরণটা সবাই জানি। তাহলে এখানে x এর সাথে আমাকে এই যে ডি এবং এ এটা যদি সমীকরণ হয় তাহলে কেমন হবে, এরকম হবে না যে x প্রপোর্শনাল টু কত ডি বাই এ। এখান থেকে বোঝা যাচ্ছে যে এইখানে যদি আমরা এই যে উপরে নিচে থাকে একই পাশে দুইটা রাশি তাদের মধ্যে সম্পর্ক কি হয় বলতো, সমানুপাতিক। সো এখান থেকে আমরা কি লিখতে পারি, এখান থেকে আমরা লিখতে পারি ডি সমানুপাতিক কত এ। ঠিক আছে, এই যে ডি সমানুপাতিক এ, কারণ একই পাশে আছে। তুমি এখান থেকে যদি একে এই পাশে নাও তাহলে কি হবে, এখান থেকে আমরা লিখতে পারি এভাবে এ এক্স ইজ ইকুয়াল টু কত ল্যামডা ডি। তাহলে এখান থেকে বোঝা যাচ্ছে যে আমাদের এর সাথে ডির কি সম্পর্ক বলতো ভাইয়া, সমানুপাতিক। সো ডি আমি যদি একে যদি আমি দ্বিগুণ করি তাহলে ডি কত করতে হবে, যদি আমি যদি এক্স এর মান সেম রাখতে চাই, এক্স এর মানের কোনো পরিবর্তন করব না, তার আমার কি করতে হবে বলতো, এটাকে আমি দ্বিগুণ করছি তাহলে এটাকেও কয় গুণ করতে হবে বলতো, দ্বিগুণ করতে হবে। তাহলে আমাদের অনুপাতটা কি থাকবে, সেম থাকবে। সো আমাদের এই অনুপাতটা যদি আমি ঠিক রাখতে চাই, এই অনুপাতটা যদি আমি ঠিক রাখতে চাই, হ্যাঁ এই অনুপাতটা যদি আমি ঠিক রাখতে চাই তাহলে আমার কি করতে হবে, অবশ্যই এ কে যতটুকু চেঞ্জ করব ডি কেও ততটুকু চেঞ্জ করতে হবে। ঠিক আছে, এক্স আমার কি হবে বলতো, এখানে এক্স একই হলে আমি লিখে দিই এখানে এক্স একই হলে একই রাখতে এক্স একই রাখতে ডি বাই এ এর অনুপাত একই রাখতে হবে, একই রাখতে হবে। ঠিক আছে, তাহলে আমার কি হবে বলতো, সুতরাং এ দ্বিগুণ হলে ডি কি হবে বলতো, দ্বিগুণ হবে। আমি লিখে দিলাম তোমাকে দ্বিগুণ হবে এইভাবে। হ্যাঁ, এই যার জন্য আমাদের ডি কে কয় কত করতে হবে বলতো, দ্বিগুণ করতে হবে। সো ডি কত হবে বলতো, 2d। আমাদের आंसर হবে কি বলতো, সি। তাহলে ডি কত হবে বলতো, 2d। বুঝতে পেরেছো, খুবই সিম্পল কোশ্চেন। এটা আমাদের কত সালে আসছিল বলতো, 21-22 সালে। তাহলে আমাদের লাস্ট 3 বছরের কোশ্চেনই কিন্তু আমরা একদম সহজ কোশ্চেন পাইলাম। তারপরে দেখো কি বলছে, ইয়াং এর দ্বিচির পরীক্ষণের চিরদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব হলো ডি। চিরদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব কত, এখানে খেয়াল করে দেখো, চিরদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব হলো এখানে ডি। ঠিক আছে, চিরদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব কত, চিরদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব এখানে কত, ডি। মধ্যবর্তী দূরত্ব হলো ডি, এবং চির থেকে পর্দার দূরত্ব আমাদের বড় হাতের ডি আমরা জানি। পর্দার প্রতি একক প্রস্থে ডোরার সংখ্যা কত, পর্দার প্রতি একক প্রস্থে কি বলতো, প্রতি একক প্রস্থে ডোরার সংখ্যা কত। তো এখানে আমাদের একদম ডাইরেক্ট সূত্র চলে আসছে, প্রতি একক প্রস্থে আমাদের ডোরার সংখ্যা বের করতে বলছে। ঠিক আছে, একটু কোশ্চেনটা দেখো যে কি বলছে, প্রতি একক প্রস্থে ডোরার সংখ্যা আমাদের বের করতে বলছে। হ্যাঁ, তাহলে এক্স ইজ ইকুয়াল টু আমরা কি জানি ভাই বলতো, এক্স ইজ ইকুয়াল টু আমাদের কি লেখা যায়, এক্স ইজ ইকুয়াল টু এখানে আমাদের দেখো একটু খেয়াল করে দেখো এখানে কোশ্চেনে কি বলছে, এখানে কোশ্চেনে বলছে যে আমাদের প্রতি একক প্রস্থে ডোরার সংখ্যা n। তাহলে n ইজ ইকুয়াল টু কি হবে, n ইজ ইকুয়াল টু 1 কত, n ইজ ইকুয়াল টু আমাদের 1 আমরা জানি যেহেতু আমাদের কি বের করতে বলছে একক প্রস্থে, তাহলে n ইজ ইকুয়াল টু কত, n ইজ ইকুয়াল টু 1 কত ডেল x। ঠিক আছে, n ইজ ইকুয়াল টু কত 1 কত ডেল x, n ইজ ইকুয়াল টু কত 1 কত বলো তো ডেল x। এখন তোমরা জানো ডেল x ইজ ইকুয়াল টু কত, ডেল x ইজ ইকুয়াল টু আমাদের n ল্যামডা, এটা কিভাবে আসলো n ল্যামডা d বাই কত a, এটা আমরা জানি কিনা। তো এখানে আমাদের এর জায়গায় আমরা ইউজ করছি কি বলতো, কোশ্চেন বলে দিছে d, তাহলে আমরা এখানে d ইউজ করব। ঠিক আছে, তো একটু খেয়াল করে দেখো, তাহলে ডেল x আমাদের n তো আমাদের এখানে একক, তার মানে একক n আমাদের কি বলছে একক প্রস্থে, সো n এর মান কত 1, তাহলে আমাদের n ইজ ইকুয়াল টু কত, আমাদের ডোরার সংখ্যা n ইজ ইকুয়াল টু কত 1 কত ডেল x, সোজা কথা n ইজ ইকুয়াল টু কত 1 কত ডেল x। তাহলে এখানে ডেল x এর মানটা যদি আমি বসায় দেই তাহলে কত হবে 1 কত ডেল x কত আমাদের ল্যামডা d বাই কত d। সো এখান থেকে কি হবে, এই ডিটা উপরে চলে যাবে, তাহলে d গেল উপরে, নিচে হলো কত ল্যামডা d। সো আমাদের n ইজ ইকুয়াল টু কত পাবো আমি, একক প্রস্থে ডোরার সংখ্যা এটা, n ইজ ইকুয়াল টু কত এটা। এখন দেখো আমাদের অ্যানসার মিলছে কোনটা, d বাই ল্যামডা d, d বাই ল্যামডা d, d বাই কি ল্যামডা d। এখানে আমাদের d বাই কি আছে, b নম্বরে আছে d ল্যামডা, d বাই d ল্যামডা যে কথা, ল্যামডা d একই কথা না, একই তিন। ওকে, তাহলে আমাদের এটা কিন্তু আমরা পেয়ে গেলাম। ওকে, তো তারপরে আমার কোশ্চেন যাই, এটা আমাদের কিন্তু 20-21 সালের কোশ্চেন, প্রতি বছর একটা করে কোশ্চেন আসে, সেই কোশ্চেনটা আমাদের মোটামুটি থিওরিটিক্যাল দেখতে পাচ্ছি। ব্যতিচারের ক্ষেত্রে উজ্জ্বল বা গঠনমূলক জালোরের শর্ত কি। ওকে, ব্যতিচারের ক্ষেত্রে আমাদের শর্তটা কি বলতো, ব্যতিচারের ক্ষেত্রে আমাদের কি ছিল, a sin থিটা ইজ ইকুয়াল টু কি ল্যামডা বাই 2 এর কি বলতো জোড় গুণিতক, তাহলে কত হবে 2n ইনটু কত ল্যামডা বাই 2, ল্যামডা বাই 2 এর কি বলতো জোড় গুণিতক আমাদের গঠনমূলকের ক্ষেত্রে, আর আমাদের ধ্বংসাত্মকের ক্ষেত্রে কি ছিল বলতো ল্যামডা বাই 2 এর কি বিজোড় গুণিতক ছিল। ওকে, তো এখান থেকে দেখো এই 2 আর এই 2 কি কাটা গেল, তাহলে a sin থিটা
ইজ ইকুয়াল টু কত হবে এন ল্যামডা। তাহলে এ সাইন থিটা ইজ ইকুয়াল টু কত এন ল্যামডা। আমাদের কোনটা যে বি নাম্বারে অ্যান্সার মিলে গেছে। এ সাইন থিটা ইজ ইকুয়াল টু কত এন ল্যামডা। সবাই বুঝতে পারছো? তো খুব সহজ কোশ্চেন, কিন্তু এই কোশ্চেনটা আসছে কত 19-20 সালে। তারপরে কোশ্চেন দেখো কি বলছে, একটি অতি সুসংগত আলোক রশ্মি একটি সূক্ষ্ম তারের উপর আপতিত হলে তারের পিছনে ছায়া তৈরি হয়। তারের পিছনে কি তৈরি হয় বলতো? ছায়া তৈরি হয়, ছায়া তৈরি। ঠিক আছে, তা একটি তারের নয় বরং অনেকগুলো সমান্তরাল তারের। হ্যাঁ, এই ঘটনাটি ব্যাখ্যা করা হয় যায় নিচের নিম্নের কোনটি দ্বারা? প্রতিসরণ, প্রতিফলন, অপবর্তন, ডপলার ক্রিয়া। তোমরা জানো যে আমাদের আলোকরশ্মি বেঁকে যাওয়ার ফলে যে জ্যামিতিক অঞ্চলে ছায়া সৃষ্টি করে সেটাকে কি বলে বলতো? অপবর্তন বলে। সো আমাদের এখানে যেহেতু ছায়া সৃষ্টি হয়েছে, সুতরাং এটা আমাদের কি হবে বলতো? অপবর্তন। একদম খুবই সিম্পলি। ওকে, আপতিত পিছনে নিম্নের কোনটি রাশির একক, কোনটি রাশির একক মিউ নট এপসিলন নট এর একক সমান? মানে কোন রাশিটার একক মিউ নট এপসিলন নট এককের, মিউ নট বাই এপসিলন নট। ঠিক আছে, মিউ নট বাই কত এপসিলন নট এককের সমান। তাহলে আমরা একটু খেয়াল করে দেখি, মিউ নট বাই কত এপসিলন নট। এখন মিউ নটের একক কি? মিউ নট বাই কত এপসিলন নট। ঠিক আছে, মিউ নট বাই কত এপসিলন নট। মিউ নটের একক কি বলতো আমাদের? মিউ নটের একক হলো নিউটন পার অ্যাম্পিয়ার স্কয়ার, আর এটার একক কি বলতো? নিউটন পার ভোল্ট স্কয়ার। ঠিক আছে, তো আমাদের এই আলাদা আলাদা একক দিলাম। এখন একটু খেয়াল করে দেখো, এখানে নিউটন নিউটন কাটা গেল, তাহলে নিউটন নিউটন যদি কাটা যায়, এটা আর এটা কাটা গেল, এটা কাটা গেলে তাহলে কি থাকে আমাদের? এই অ্যাম্পিয়ার কি বলে টু দা পাওয়ার কত -2, তার মানে এটা নিচে আসলে কি হবে বলতো? আর এটা উপরে দিলে তাহলে এটা হবে কি বি স্কয়ার, এটা হবে কি বলতো? এ স্কয়ার। জাস্ট আমি উপরে নিচে করে দিলে তো আমার পাওয়ার কি বলতো? সাইন চেঞ্জ হয়ে যায়। তাহলে এখানে ভি মানে কি ভোল্ট, আর কি বলতো? অ্যাম্পিয়ার। ভোল্ট বাই অ্যাম্পিয়ার। ঠিক আছে, মানে কি আমাদের বলতো? ভি বাই আই, আলটিমেটলি ভি বাই আই। ভি বাই আই মানে কি বলতো? আর না, ভি বাই আই মানে কি বলতো? আর। ভি বাই আই মানে কি আর। তাহলে এখানে আমরা কি লিখতে পারি? এখানে আলটিমেটলি আমাদের আর এর একক স্কয়ার, আর এর একক কি বলতো? ওহম স্কয়ার। তাহলে ওহম স্কয়ার, ওহম স্কয়ার। তাহলে ওহম স্কয়ার মানে কি বলতো? আমাদের দেখতেই পাচ্ছি সবকিছু বাংলা লেখা আছে, তার মানে কি ওহম মানে কি রোধ, তাহলে রোধ স্কয়ার। তাহলে আমাদের রোধ স্কয়ারের একক হলো এটার সমান। সো আমাদের অ্যান্সার কি হবে বলতো? রোধ স্কয়ারের একক। এই কোশ্চেনটা কত সালে আসছে? ঢাকা বিশ্ববিদ্যালয় 18-19 সালে আসছে। তোমরা দেখতে পাচ্ছ এখন পর্যন্ত আমরা কিন্তু ম্যাথ পাই না, সবই থিওরি পাচ্ছি, মোটামুটি সূত্র আর থিওরি, সূত্র আর ডিরেক্ট থিওরি। সো আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় 14-15 সাল থেকে ক্যালকুলেটর নিষিদ্ধ। অধিকাংশ বিশ্ববিদ্যালয় এখন ক্যালকুলেটর নিষিদ্ধ হওয়ার কারণে আমার এই অধ্যায় থেকে থিওরিটিক্যাল প্রশ্ন বেশি আসে। সো তো বিগত বছর যে সকল থিওরিটিক্যাল প্রশ্ন আসছে ওইগুলো তুমি সলভ করলে ইনশাআল্লাহ কমন পেয়ে যাবা। আর ম্যাথ আসলে কিভাবে সলভ করবা সেটা আমি দেখাই দিচ্ছি। দেখো, ইয়াং এর দ্বিচির পরীক্ষায় দুইটি তরঙ্গের উপরিপাতনের ফলে একটি বিন্দুতে কালো ডোরার উৎপন্ন হয়। কি ডোরা উৎপন্ন হয়? কালো ডোরার উৎপন্ন হয়। কালো ডোরা কি ডোরা বলতো? কালো ডোরা। এখানে কিন্তু একটা হিন্টস দিয়ে দিচ্ছে। কালো ডোরা মানে কি আমাদের? কালো ডোরা মানে এখানে কি বলতো? ধ্বংসাত্মক ব্যতিচাপ। তো ওই বিন্দুতে তরঙ্গদের মধ্যে দশা পার্থক্য হলো। ওকে, তরঙ্গদের মধ্যে কি বলতো? দশা পার্থক্য আমাকে বের করতে বলছে। খুব সহজে আমরা কিন্তু বের করতে পারি। ইয়াং এর দ্বিচির পরীক্ষায় তার মানে আমার এখানে কি ব্যতিচাপ সৃষ্টি হবে এবং সেখানে কালো ডোরা সৃষ্টি হয়েছে, তার মানে কি আমাদের এখানে কি হবে বলতো? ধ্বংসাত্মক ব্যতিচাপ। ওকে, তো ধ্বংসাত্মক ব্যতিচারের শর্তটা কি ছিল? আমাকে এখানে পূর্ণ সংখ্যা কি আর একটা আমাকে হিন্টস দিয়ে দিচ্ছে, সেখানে কি বলতো? এখানে পূর্ণ সংখ্যা হলো এম। আমরা নর্মালি পূর্ণ সংখ্যাকে এন ধরি, বাট এখানে পূর্ণ সংখ্যাকে কি ধরছে? এম ধরছে। কোনো সমস্যা নেই। তাহলে আমাদের দেখো কি হবে? তরঙ্গ দশা পার্থক্য শর্তটা কি? কালো ডোরা বা অন্ধকার ধ্বংসাত্মক ব্যতিচারের ক্ষেত্রে ধ্বংসাত্মক হলে সেক্ষেত্রে আমাদের কি হবে বলতো? যে আমাদের যে দশা, সেই দশা পার্থক্য হবে। দশা পার্থক্য কত হবে? ধ্বংসাত্মকের ক্ষেত্রে আমাদের কি হয় বলতো? 2n না দিয়ে এখানে পূর্ণ সংখ্যা m দিছে, তাহলে কি 2m প্লাস 1 ইন্টু কি পাই। ঠিক আছে, অর্থাৎ পাই এর আমাদের বিজোড় গুণিতক। পাই এর কি বলতো? বিজোড় গুণিতক। পাই এর কি বলতো? বিজোড় গুণিতক। তাহলে এইভাবে কি আমাদের কোনোটা আছে? এভাবে নাই, আমাকে গুণ করে দেওয়া আছে। তাহলে কি হবে এখানে বলতো? 2m পাই প্লাস কত? পাই। তাহলে 2m পাই বা 2 পাই m প্লাস পাই। ওকে, তাহলে আমরা এখানে কি লিখতে পারি? 2 পাই m প্লাস পাই। আমাকে 2 পাই m আছে। তাহলে এটা আমার কোনটার সাথে মিলে গেছে? দেখো, এটা তো হবে না, ওটাও হবে না, সি নাম্বার হবে না, এই যে ডি নাম্বারের সাথে আমাদের কি সুন্দর করে মিলে গেছে। তাহলে মানে আনসার কি হবে বলতো? ডি। ওকে, একদম এটাও কিন্তু সূত্র থেকেই আসছে। গঠনমূলক শর্ত আমরা শর্ত দেখলাম এর আগে আসছে, এখন আমরা দেখলাম কি বলতো? ধ্বংসাত্মকের শর্ত। এই শর্তগুলো কিন্তু খুবই খুবই গুরুত্বপূর্ণ। হ্যাঁ, তারপর দেখো, শূন্য মাধ্যমে প্রবাহমান একটি সমতল তরঙ্গমুখের তড়িৎ চৌম্বকীয় তরঙ্গের বিদ্যুৎ ও চৌম্বক ক্ষেত্রের বিস্তারের অনুপাত ই বাই বি এর মান। আমরা ডিরেক্ট সূত্র আমরা জানি, সি ইজ ইকুয়াল টু কত? সি নট ইজ ইকুয়াল টু কত? ই নট বাই কত? বি নট। তাহলে সি ইজ ইকুয়াল টু কি হবে? ই বাই বি। সি ইজ ইকুয়াল টু কত? ই বাই বি। একদম ডিরেক্ট সূত্র চলে আসছে তড়িৎ চৌম্বকীয় বিকিরণের
তাহলে আমাদের কি হবে ই বাই বি এর আমাদের এসআই একক কি হবে বলতো, সি এর কোন কি একক। তাহলে আমরা একটু দেখি তরঙ্গের কৌণিক কম্পাঙ্ক, তারপর শূন্য মাধ্যমে আলোর তরঙ্গ দৈর্ঘ্য, তারপর শূন্য মাধ্যমে আলোর বেগ। তাহলে অ্যান্সার কি হয় বলতো আমাদের আলটিমেটলি এই যে শূন্য মাধ্যমে আলোর বেগ। ঠিক আছে, শূন্য মাধ্যমে কি বলতো আলোর বেগ। সো আমাদের এই জিনিসটা কিন্তু খেয়াল রাখতে হবে। হ্যাঁ, শূন্য মাধ্যমে কি আলোর বেগের একক। তো আলটিমেটলি আমাদের সি নট ইজ ইকুয়াল টু ই নট বাই বি নট, বা সি নট বা ইজ ইকুয়াল টু আমরা কি লিখতে পারি ই বাই বি, বা সি ইজ ইকুয়াল টু ই বাই বি। তো যাই হোক না কেন, ঠিক আছে। তো আমাদের কি হয় বলতো শূন্য মাধ্যমে আলোর বেগ ই বাই বি এর অনুপাত। তারপর দেখো কোনটি তড়িৎচুম্বকীয় তরঙ্গ নয়। তড়িৎচুম্বকীয় তরঙ্গ নয় কোনটা? তড়িৎচুম্বকীয় তরঙ্গ বলতো আমাদের রেডিও ওয়েভ, মাইক্রোওয়েভ, এক্স রে, গামা রে, এগুলো তো সবই আমাদের কি তড়িৎচুম্বকীয় বিকিরণ, তাই না? কিন্তু আল্ট্রাসাউন্ড কি কখনো শুনছো? আল্ট্রাসাউন্ড আমরা করি না, আল্ট্রা ভায়োলেট শুনছি। তো আমাদের আল্ট্রাসাউন্ড কি হবে না বলতো তড়িৎচুম্বকীয় বিকিরণ তরঙ্গ নয়। তাহলে আল্ট্রাসাউন্ড একদম এই তিনটা আমাদের কমন, এটা একদম কমন না, এটাও আমাদের 17-18 সালে আসছে। তারপরে দেখি আলোকবর্ষ কিসের একক? 17-18 সালে দুইটা কোশ্চেন আসছে। আলোকবর্ষ কিসের একক? সময়ের একক, দূরত্বের একক, কম্পাঙ্কের একক নাকি দূরত্বের একক? তোমরা জানো আলোকবর্ষ আমাদের কিসের একক বলতো? দূরত্বের একক। তো আলোকবর্ষ আলোকবর্ষ সমান সমান এত মাইল, এত কিলোমিটার, এই জিনিসটা তো তোমরা জানো। সো আমাদের এখানে কি প্রকাশ করে আলোকবর্ষ, মানে এক বছরে তোমার কত দূর যাচ্ছে আলো, সেটা হলো কি আলোকবর্ষ। সো আমাদের এখানে দূরত্বের একক কিন্তু। হ্যাঁ, আলোকবর্ষ কিসের একক? দূরত্বের একক। তারপর দেখো নিচের কোনটি তড়িৎচুম্বকীয় বিকিরণের কম্পাঙ্ক সবচেয়ে কম? ঠিক আছে, তড়িৎচুম্বকীয় বিকিরণের কি বলছে, বিকিরণের তো কম্পাঙ্ক সবচেয়ে কম কোনটা? সবচেয়ে কম কোনটা তোমরা এটা জানো, একদম বই থেকে হুবহু তুলে দিচ্ছে। আমাদের গামা রশ্মি আছে, অতিবিকিরণের রশ্মি আছে, এক্স রে রশ্মি আছে, আমাদের তারপর কি আছে অবলোহিত রশ্মি আছে। তো আমাদের এখানে কম্পাঙ্ক সবচেয়ে কম, এখানে কিন্তু তরঙ্গ দৈর্ঘ্যের কথা বলে নাই, আমাকে বলছে কি বলতো কম্পাঙ্ক। কম্পাঙ্ক কম হলো কি বলতো, একদম ডিরেক্ট থিওরিটিক্যাল কোশ্চেন, এগুলো কিন্তু বোঝানোর কিছু নাই। অবলোহিত রশ্মির কি কম্পাঙ্ক সবচেয়ে কি বলতো কম, অবলোহিত রশ্মির কম্পাঙ্কটা কি বলতো সবচেয়ে কম, বুঝছো? তারপর দেখো আমাদের কি বলছে, একটা পাতলা ফিল্মের উপর এক বর্ণী আলোক উলম্বভাবে আপতিত হলো, যদি ফিল্মের ভিতর আলোর তরঙ্গ দৈর্ঘ্য কত? ল্যামডা। আলো তরঙ্গ এখানে কি বলতো তরঙ্গ দৈর্ঘ্য কত বলতো এখানে ল্যামডা। ওকে, তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা। তবে সর্বনিম্ন কত পুরুত্বের, ঠিক আছে, কত পুরুত্বের প্রতিফলিত আলো সবচেয়ে বেশি উজ্জ্বল হবে? আচ্ছা, উজ্জ্বল আলোর জন্য আমাকে কি বলছে সর্বনিম্ন কত পুরুত্বের, পুরুত্বের ক্ষেত্রে, ঠিক আছে, পুরুত্বের ক্ষেত্রে উজ্জ্বল কিসের জন্য বলতো সবচেয়ে উজ্জ্বলের জন্য? উজ্জ্বলের ক্ষেত্রে উজ্জ্বলের ক্ষেত্রে কি হবে বলতো? উজ্জ্বলের ক্ষেত্রে আমাদের 2x ইজ ইকুয়াল টু কত? ল্যামডা বাই 2। এখানে x টা হলো পুরুত্ব, ঠিক আছে। আমাদের ল্যামডার সাথে কি সম্পর্ক বলতো? 2x ইজ ইকুয়াল টু কত? ল্যামডা বাই 2। দশার ক্ষেত্রে কি হইতো বলতো? আমাদের দশা থাকলে এখানে কি পাই হতো, 2x ইজ ইকুয়াল টু পাই হয়ে যেত। এখানে যদি আমাদের তরঙ্গ দৈর্ঘ্য দেওয়া আছে, তাহলে তরঙ্গ দৈর্ঘ্যের সাথে আমাদের কি সম্পর্ক বলতো? 2x ইজ ইকুয়াল টু কত? ল্যামডা বাই 2। 2x ইজ ইকুয়াল টু কত বলতো? ল্যামডা বাই 2। তাহলে x ইজ ইকুয়াল টু কত হবে বলতো এখানে? ল্যামডা বাই এই 2 এর পাশে আসলে কত হলো? 4। তাহলে আমার आंसर কত হবে? ল্যামডা বাই 4। একদম শর্টকাটে আমরা করে ফেলবো, ঠিক আছে। তো এই ল্যামডা বাই কত? 4 একটু মনে রাখতে হবে। তোমাকে একটু যদি মনে না রাখো তাহলে কিন্তু কোশ্চেন সলভ করতে পারবে না। এটা এই শর্তটা তোমাকে মনে রাখতে হবে। হ্যাঁ, উজ্জ্বলের ক্ষেত্রে আমাদের 2x মানে পুরুত্বের সাথে সম্পর্ক কি তরঙ্গ দৈর্ঘ্যের 2x ইজ ইকুয়াল টু কত? ল্যামডা বাই 2। এই লাইনটা তোমাকে অবশ্যই মনে রাখতে হবে। এই লাইনটা তোমাকে কি মনে রাখতে হবে, সেটা কি বলতো? 2x ইজ ইকুয়াল টু কত? ল্যামডা বাই 2। 2x ইজ ইকুয়াল টু কত বলতো? ল্যামডা বাই 2। ঠিক আছে, এটা আমাদের মনে রাখতে হবে। 2x ইজ ইকুয়াল টু ল্যামডা বাই 2। তারপরে কোশ্চেনে আমরা যাই, কি বলছে? মিউ নট এপসিলন নট, এটা আমরা আগেই করছিলাম, তাই না? এখানে কি বলতো আলোর বেগ স্কয়ার মানে ভেলোসিটি 1 বাই ভেলোসিটি স্কয়ার। 1 বাই কি ছিল বলতো? ভেলোসিটি স্কয়ার, তাই না? তাহলে আমাদের এখানে জানি যে এখানে আমাদের এপসিলন নট মিউ নট মানে কি বলতো 1 বাই কি বলতো সি স্কয়ার ছিল না, এটা ছিল না? তার মানে কি 1 বাই কত? ভেলোসিটি স্কয়ার। সো 1 বাই ভেলোসিটি স্কয়ার, এই যে আমাদের এটা ডি নাম্বার অ্যানসার। ওইটা যখন করছিলাম ওটাও আমাদের ডি নাম্বারই ছিল, ঠিক আছে। তখন আমাদের কি ডাইরেক্টলি একক ছিল, ঠিক আছে। তখন এই সি এককটা বসাইতে হয়েছিল মিটার পার সেকেন্ড, স্কয়ার করলে তখন উপরে চলে গেলে কি হবে বলতো? পার মিটার স্কয়ার সেকেন্ড স্কয়ার ছিল। তো এখন এখানে তোমার এটা ডাইরেক্ট একক নাই, জাস্ট লেখা আছে 1 বাই ভেলোসিটি স্কয়ার। তো আমাদের অ্যানসার কি হবে? 1 বাই ভেলোসিটি স্কয়ার। তারপরে কোশ্চেনটা দেখো কি বলছে, পরস্পর থেকে এস দূরত্বে, কত দূরত্বে? আমাদের এস দূরত্বে, ঠিক আছে। পরস্পর থেকে এস দূরত্বে অবস্থিত দুটি সমান্তরাল চিরকে এক বর্ণী আলো দ্বারা আলোকিত করে চির থেকে ডি দূরত্বে, কত দূরত্বে? চির থেকে ডি দূরত্বে, হ্যাঁ, চির থেকে ডি দূরত্বে অবস্থিত পর্দায় ব্যতিচার পট্টি পাওয়া গেল, ঠিক আছে। কত দূরত্বে? ডি দূরত্বে কি পাওয়া গেছে? ব্যতিচার পট্টি পাওয়া গেছে। ধরা যাক চিরের প্রস্থ এক্স, যদি এস ও ডি এর উভয়কে দ্বিগুণ করা হয় তবে ডোরার প্রস্থের মান কি হবে? একদম সহজ, কোনো পরিবর্তন হবে কি? দেখো এখানে আমরা যদি দেখি এক্স ইজ ইকুয়াল টু কি বলতো? এখানে এক্স এই যে কত বলতো? পরস্পর থেকে এস দূরত্ব অবস্থিত দুটি সমান্তরাল চির, মানে এখানে দুইটা চিরের মধ্যবর্তী দূরত্ব কি আছে? এস আছে। আমরা জানি এক্স ইজ ইকুয়াল টু কি বলতো? ল্যামডা
ল্যামডা ডি, ডি মানে এখানে কত হবে ল্যামডা এস বাই কত আমাদের ল্যামডা এস বা ল্যামডা ডি বাই কত এ, এ হলো কি আমাদের এস, এখানে এ কি বলতো এস। সো আমাদের এখানে কি এক্স এর সাথে ডি এবং এস এর কি সম্পর্ক বলতো সমানুপাতিক। তাহলে দেখো এখানে আমি এটাকে কি করছি দ্বিগুণ করছি, এটাকেও কি করছি 2d করছি, এখানে কি করছি বলতো 2s করছি। তাহলে আলটিমেটলি আমি কি পাই বলতো এক্স প্রপোর্শনাল টু ডি বাই এসি পাই না। সো আমাদের এটা কি ছিল, এটা ছিল আমাদের নরমাল প্রাথমিক অবস্থায়, ঠিক আছে। আমি পরে পরবর্তীত অবস্থায় করলাম কি বলতো এটা দ্বিগুণ করলাম, তাহলে আমার পরে আবার কি আসছে বলতো এটাই আসছে না, সেম জিনিসটাই আসছে না। তাহলে আমাদের দেখো তো এইটা আর এটা কি সেম আসছে না, তাহলে আমাদের কোনো পরিবর্তন হবে, কোনো পরিবর্তন হবে না। সো এক্স কি থাকবে, এক্সই থাকবে। যেহেতু আমাদের এই যে অনুপাতকে তুমি উপরে এবং নিচে সমানভাবে যদি তুমি চেঞ্জ করো তাহলে কিন্তু মানের কোনো পরিবর্তন হবে না, বুঝতে পারছো। তো আমাদের এখানে ডি কেও দ্বিগুণ করছি, আবার আমি চির দ্বয়ের মধ্যবর্তী দূরত্বকেও দ্বিগুণ করছি। সো আমাদের এখানে কিন্তু এক্স এর মানের কোনো পরিবর্তন হবে না, অর্থাৎ এক্স এক্সই থাকবে, ঠিক আছে। তো তারপরে কোশ্চেন আমরা যদি এই প্রশ্নটা কি বলছে দেখো, বলছে কি মুখ্য তরঙ্গের তরঙ্গ মুখের উপর প্রত্যেক বিন্দু গৌণ তরঙ্গের উৎস, ঠিক আছে। অর্থাৎ আমাদের তরঙ্গ মুখের উপর প্রত্যেকটা বিন্দু গৌণ তরঙ্গের উৎস, একদম এই অধ্যায়ের শুরুর দিকে ছিল। এইটা কার নীতি বলতো, এটা আমাদের একদম শুরুর দিকে ছিল, সেটা কি বলতো হাইগেন্স নীতি, তোমরা জানো এটা হাইগেন্স বলছে, ঠিক আছে। অর্থাৎ একটা তরঙ্গের প্রত্যেকটা যে বিন্দু বা তরঙ্গ মুখ হবে সেই তরঙ্গগুলো আবার কি বলতো নতুন তরঙ্গ উৎস হিসেবে কাজ করবে, মানে গৌণ তরঙ্গ হবে। এটা কে বলছে, হাইগেন্স বলছে। কে বলছে, হাইগেন্স বলছে। তাহলে আমরা পরবর্তী কোশ্চেনে যাই। কি বলছে, ইয়াং এর দ্বিচির পরীক্ষায় চির দুটির মধ্যবর্তী দূরত্ব কত, 2 ন্যানোমিটার। কি আছে বলতো এখানে 2 ন্যানোমিটার। ওকে, কি বলছে চির দুটির মধ্যবর্তী দূরত্ব, মানে এখানে আমাদের ছোট হাতের এ, এ চির হতে 1 মিটার দূরত্ব। এটা কি বলতো চির থেকে, ঠিক আছে, পর্দার দূরত্ব আর কি, হ্যাঁ, চির থেকে পর্দার দূরত্বে। ডোরার ব্যবধান কত, এখানে ডোরার ব্যবধান দেওয়া আছে, ডোরার ব্যবধান মানে আমার ডেল এক্স দেওয়া আছে, ঠিক আছে, ডেল এক্স এর মান দেওয়া আছে, পাওয়া যায়। আলোর তরঙ্গ দৈর্ঘ্য বের করতে বলছে, কি বের করতে বলছে, তরঙ্গ দৈর্ঘ্য বের করতে বলছে। খুবই সহজ একটা কোশ্চেন। দেখো আমরা অনেকক্ষণ পরে একটা ম্যাথ পাইলাম। তারপর দেখো এখানে কি বলছে, আমরা জানি ডেল এক্স ইজ ইকুয়াল টু কত, ডেল এক্স ইজ ইকুয়াল টু ল্যামডা ডি বাই কত এ, তাই না। আমরা ডেল এক্স ইজ ইকুয়াল টু কি বলতো ল্যামডা ডি বাই এ। ওকে, তো একটু খেয়াল করে দেখো এখানে আমরা ল্যামডা বের করতে বলছে, তাহলে ল্যামডা ইজ ইকুয়াল টু কত, ডেল এক্স ইন্টু এ বাই কত ডি। আমাদের কি হয়ে যাবে, ডি তখন কি হয়ে যাচ্ছে, ভাগ হয়ে যাচ্ছে, ঠিক আছে। তো ডেল এক্স এর মান কত দেওয়া আছে বলতো, ডেল এক্স এর মান হলো ডোরার ব্যবধান, তাহলে ডোরার ব্যবধান হলো ডেল এক্স, তাহলে ডেল এক্স কত 0.295 মিলিমিটার, তাহলে কত হবে 10 টু কত -3 ইন্টু এ, এ কত আমাদের, এ দেওয়া আছে 2 মিলিমিটার, তাহলে কত 2 ইন্টু কত 10 কত -3 মিলিমিটারকে আমরা অবশ্যই কি মিটারে নিতে হবে। ডির মান কত দেওয়া আছে, 1 মিটার দেওয়া আছে। ওকে, এখন আমরা এটা কিভাবে করব দেখো, তাহলে 10 পাওয়ার কত -3, 10 পাওয়ার -3 যদি কত হয় তাহলে আমার কত হবে বলতো 10 পাওয়ার কত -6। তো আমি এগুলো অপশনগুলোর দিকে তাকাবো, অবশ্যই এখানে অ্যাংস্ট্রম আছে, তার মানে আমাদের এখানে পুরোটাই করতে হবে। এখন এটাকে যদি আমি 2 দ্বারা গুণ করি কত হবে বলতো, 5 দুগুণা কত 10, তাহলে লিখলাম কত 0, হাতে আছে কত 1, 9 দুগুণা 18 আর 1 কত 19, 19 এর কত 9, তো আমাদের হাতে আছে 1, 2 দুগুণা কত 4, তাহলে 1 কত 5, তার মানে কত 5, তাহলে 0.590। এখন আমি যদি এটাকে লিখি 590 যদি লিখি তাহলে এখানে কত হবে 10 পাওয়ার কত বলতো, 10 পাওয়ার কত হবে আমাদের বলতো -9, মানে এখানে আমাদের পয়েন্টের উপর 3 গড় নিলাম, 3 গড়কে আমি পয়েন্ট মুক্ত করলাম, তাহলে এখানে কি 10 -3 যোগ হবে, তাহলে কত হলো বলতো 10 পাওয়ার -6 থেকে হয়ে গেল কত 10 পাওয়ার 9। কিন্তু আমার অ্যাংস্ট্রম যেহেতু আছে, অ্যাংস্ট্রমের জন্য আমার কি দরকার, অ্যাংস্ট্রমের জন্য আমাকে দরকার হলো তোমার 10 পাওয়ার কত -10, তাই না। তাহলে এখানে একটা শূন্য দেই, এখানে আমি একটা বাড়ায় দিই, তাহলে হয়ে গেল। তাহলে কত হয় বলতো 5900 ইন্টু কত 10 পাওয়ার কত -10, এটা আমি লিখতে পারি না, এটা থেকে কিন্তু এটা লেখা যায়, কারণ এখানে আমি একটা শূন্য বাড়া দিয়েছি, তাহলে এখান থেকে একটা শূন্য কি আমাকে কমে যাবে, মানে 1/10 হয়ে গেল, তাহলে আমাদের সেম থাকে। তাহলে আলটিমেটলি এই যে 10 -10 মানে কি বলতো অ্যাংস্ট্রম। সো আমাদের কত হবে 5900 অ্যাংস্ট্রম, ঠিক আছে। তো অ্যান্সার কত 5900 অ্যাংস্ট্রম, এটা আমাদের কিন্তু অ্যান্সার। ওকে, তো পরবর্তী কোশ্চেনটা আমরা দেখি। পরবর্তী কোশ্চেনটা কি বলছে, ইয়াং এর দ্বিচির পরীক্ষায় চির দ্বয়ের মধ্যে দূরত্ব কত, 2 মিলিমিটার। 2 মিলিমিটার, চির থেকে পর আমাদের কত আগে ছিল 1 মিটার, এখানে কি 1.2 মিটার, এবং ডোরার ব্যবধানও সেম দেওয়া আছে, আগের কোশ্চেনটাই দেওয়া আছে, শুধুমাত্র চেঞ্জ হয়েছে কি বলতো আমাদের চেঞ্জ হয়েছে হলো বড় হাতের ডি, আমাকে তরঙ্গ দৈর্ঘ্য বের করতে বলছে। তাহলে একটু দেখো আমাদের তরঙ্গ দৈর্ঘ্য যদি বের করতে বলে ডেল এক্স ইজ ইকুয়াল টু কত ল্যামডা ডি বাই কত এ, সো ল্যামডা ইজ ইকুয়াল টু কত ডেল এক্স বাই কত বলতো
ডেল এক্স ল্যামডা ইজ ইকুয়াল টু কত, ডেল এক্স এ, এটা গুণ হয়ে গেল, ডি আমাদের ভাগ হয়ে যাবে। সো এখানে ডেল এক্স এর মান কত, 0.295 মিলিমিটার আছে, তাহলে কত, 10 কত -3, এর মান কত দেওয়া আছে আমাদের 2 মিলিমিটার, তাহলে কত 2 ইন্টু কত 10 কত -3 বাই কত ডি, ডি আমাদের কত 1.2 মিটার, 1.2 মিটার। এখন একটু এটা আমরা কিভাবে করবো খেয়াল করে দেখো, খেয়াল করে দেখো, যদি আমাদের এখানে যদি কত থাকতো বলতো, আমাদের সাপোজ আমি জাস্ট বলতেছি যে এটা কত 0.29, পয়েন্ট কত বলতো 2, এটা আমি যদি গুণ করে দিই তাহলে কত হয়, এখানে গুণ করলে আলটিমেটলি আমাদের পাইছিলাম কত বলতো 0.590 ইন্টু কত 10 কত -6 বাই কত বলতো 1.2, ঠিক আছে, 1.2 দ্বারা আমি ভাগ করতেছি, ঠিক আছে। যদি এটা যদি আমাদের 60 হয়, 0.60 হইতো, তাহলে আমি এখানে 1.2 দ্বারা ভাগ করলে কিন্তু আমি একটা কি পাইতাম, ধরো 60 হলে 12 দ্বারা ভাগ করলে কত হইতো বলতো 5, কিন্তু এখানে কিন্তু 60 না, 60-এরও কম, 60-এরও কি কম, তার মানে কি বলতো আমাদের 5-এরও কি কম আসবে। সো এটা আমার এখান থেকে অপশন দেখে বুঝতে হবে। তো এখানে আমরা বুঝতেই পারতেছি যেহেতু সবগুলো এর আগের অঙ্ক আমরা করলাম অ্যাংস্ট্রম আসবে, সো আমাদের এখানে কিন্তু 500 আসতেছে না, তাহলে এখানে আমাদের কম আসবে, তাহলে কম আসলে কত আসবে বলতো, এই 5000 অ্যাংস্ট্রম তো সম্ভব না, এটাও কিন্তু সম্ভব না, এটাও কিন্তু সম্ভব না, তার মানে আমাদের অ্যান্সার হবে কোনটা, এটা। তো যদিও এখন এই টাইপের কোশ্চেন তোমাদের আসবে না, কারণ আমরা রিসেন্ট যে কোশ্চেনগুলো দেখলাম 14-15 আগের প্রশ্নগুলো তোমরা ফলো করবা, সেই কোশ্চেনগুলো কিন্তু সবগুলোই থিওরি। তো এই কোশ্চেন যদি আমাকে এভাবে দেয়, মান অবশ্যই কি দেখবে, এখানে 1 থাকবে, ঠিক আছে, এভাবে কিন্তু দিবে না, বাট তারপরেও এখান থেকে কিন্তু আমরা এটা আনতে পারি, এটা এখান থেকে আমরা এটা কিন্তু কি করতে পারি বলতো, আমরা বলতে পারি যে এটার অ্যান্সার কি হবে, এটা হবে। তো কিছু কোশ্চেন আছে যে তোমাকে এখান থেকে তোমার মাথা খাটাইতে হবে, এমন না যে সবগুলো তোমার এক্সাক্ট অ্যান্সার আসবে, তোমাকে অপশন, এই টাইপের কোশ্চেন আসলে অপশন দেখে দেখে তোমাকে বলতে হবে যে এটা এর হতে পারে, বুঝতে পেরেছো? তো পরের কোশ্চেনটা যদি আমরা দেখি কি বলছে, ইয়াং এর দিচির পরীক্ষায় পরপর দুটি উজ্জ্বল ডোরার মধ্যবর্তী দূরত্ব, পরপর দুটি উজ্জ্বল ডোরার মধ্যবর্তী দূরত্ব দেওয়া আছে কত, পরপর দুটি উজ্জ্বল ডোরার মধ্যবর্তী দূরত্ব দেওয়া আছে আমাদের কত, এত মিটার, এবং চির দুটি থেকে পর্দার দূরত্ব দেওয়া আছে, চির দুটি থেকে কি বলতো পর্দার দূরত্ব দেওয়া আছে বড় হাতে ডি, আলোর তরঙ্গ দৈর্ঘ্য দেওয়া আছে, ল্যামডাও দেওয়া আছে। হ্যাঁ, আমাকে বের করতে বলছে কি চির দুটির মধ্যে দূরত্ব কত, মানে এ বের করতে বলছে। ওকে, তাহলে এ বের করবা কি বলতো, জি আমাকে দেওয়া আছে কি উজ্জ্বল ডোরার মধ্যবর্তী, পরপর দুটি উজ্জ্বল ডোরার মধ্যবর্তী দূরত্ব ডেল এক্স ইজ ইকুয়াল টু আমার কত বলতো ল্যামডা ডি বাই কত এ, পরপর দুটি উজ্জ্বল ডোরা বা পরপর দুটি অন্ধকার ডোরা যাই থাক না কেন, ডোরার ব্যবধান যাই থাক না কেন, আলটিমেটলি আমাদের কি ল্যামডা ডি বাই কত এ, এখান থেকে বের করতে বলছে কি এ বের করতে বলছে, তাই না? আমাকে বের করতে বলছে বলতো চির দুটির মধ্যবর্তী দূরত্ব, মানে কি বের করতে বলছে, এ বের করতে বলছে। সো এ ইজ ইকুয়াল টু কি হবে ল্যামডা ডি বাই কত ডেল এক্স, ল্যামডা ডি বাই ডেল এক্স। ল্যামডার মান এখানে কত দেওয়া আছে বলতো, ল্যামডার মান দেওয়া আছে হলো আমাদের 6.25 ইন্টু 10 টু কত -7 মিটারেই আছে, চেঞ্জ করার দরকার নাই। আর ডির মান দেওয়া আছে কত, ডির মান দেওয়া আছে 0.8 মিটার, তাহলে এটাও আমাদের এককেই আছে, এসে এককে। আর আমাদের নিচে যেটা হবে সেটা আমাদের কি বলতো ডেল এক্স, ডেল এক্স মানে কি পরপর উজ্জ্বল ডোরার মধ্যবর্তী দূরত্ব কত দেওয়া আছে 6.25 ইন্টু 10 কত -5। এখানে দেখতেই পাচ্ছ যে আমাদের একটা মান কিন্তু ইজিলি কাটা যাচ্ছে, সেই মানটা কি বলতো এই 6.25, আর এটা কি কাটা গেল। এখন এটা আমাদের কি থাকে তারপরে আমাদের এখানে থাকতেছে হলো, ধরো আমি কি লিখলাম 0.8 ইন্টু কত 10 কত হবে বলতো, এই -5 উপরে গেলে কি +5, তার মানে কত -2, এটা আমাদের থাকে। তো এটাকে আমি কি লিখতে পারি 8 ইন্টু কত 10 কত -3, এটা আমরা লিখতে পারি না, এটা কিন্তু আমরা লিখতে পারি। তাহলে 8 ইন্টু 10 কত -3, এটাকে কি লেখা যায় বলতো 8 মিলিমিটার লেখা যায় না, 8 মিলিমিটার, কারণ 8 মিলিমিটার মানেই তো আমাদের এটা, তাই না? মিলিমিটারকে মিটারে নিতে হলে 10 -3 দ্বারা গুণ করতে হয়, সো এটা আমাদের মিটার, তাহলে মিলিমিটার এটা আমরা নিতে পারি। তাহলে দেখো আমাদের মিলিমিটারের অপশন আছে, যার কারণে আমাদের মিলিমিটারে আনতে হবে 8 মিলিমিটার। ঠিক আছে, এটা কিন্তু আমাদের আসার মতো কোশ্চেন, এটা কিন্তু ক্যালকুলেটর ছাড়া ইজিলি করা যায়, সো এই কোশ্চেনটা কিন্তু ইম্পর্টেন্ট আছে। তারপরে কোশ্চেনটা দেখো কি বলছে, তড়িৎ চুম্বকীয় তরঙ্গ সমূহ সর্বনিম্ন থেকে সর্ববৃহৎ তরঙ্গ দৈর্ঘ্যের হিসাবে সাজানো হলো, মানে কোনটা আমাদের, আমি যদি ডিরেক্টলি বলি সেটা আমাদের এটা অ্যান্সার হবে কি বলতো, এটার অ্যান্সার হবে হলো আমাদের এখানে অ্যান্সার হবে একটু যদি দেখি, আমাদের সর্বনিম্ন হলো কি গামারে, আর সর্বোচ্চ কি বলতো রেডিও ওয়েভ। তাহলে সর্বনিম্ন গামারে দিয়ে কোনটা শুরু হয়েছে, এটা কি রেডিও ওয়েভ দিয়ে শুরু হয়েছে, তার মানে এটা হবে না আমাদের, এটা কি রেডিও ওয়েভ দিয়ে শুরু হয়েছে, এটাও হবে না। রেডিও ওয়েভ হলো কি সর্বোচ্চ, আবার গামারে সি দিয়ে হতে পারে, এটাও কিন্তু হবে না। সো আমাদের ডিউ কিন্তু দেখো গামারে দিয়ে শুরু হয়, গামারে এটা হলো আমাদের রাইট, ঠিক আছে, রাইট কোনটা বলতো, রাইট হলো এটা, রাইট কি বলতো সি, সি হলো কি রাইট কি বলতো গামা রে
কি বলতো গামা রে, এক্স রে, আলট্রাভায়োলেট, ভিজিবল লাইট, ইনফ্রারেড রেডিয়েশন, মাইক্রোওয়েভ, রেডিওওয়েভ। এটা হলো আমাদের কি বলতো ছোট থেকে বড়র দিকে সাজানো হয়েছে। সো এটা আমাদের মনে রাখতে হবে, সিরিয়ালটা মনে রাখতে হবে। যদি আমাকে বলতো বড় থেকে ছোটর দিকে, তাহলে কিন্তু উল্টা হইতো। ঠিক আছে, একটু খেয়াল রাখতে হবে। তারপরে কোশ্চেনটা আমরা দেখি কি বলছে। একটি সমতল নিঃসরণ গ্রেটিং এ 600 ইন্টু কত 10⁻9 মিটার তরঙ্গদৈর্ঘ্যের আলোকরশ্মি প্রথম ক্রমে 30 ডিগ্রি কোণে অপবর্তিত হলে গ্রেটিং এর প্রতি মিটারের রেখার সংখ্যা কত? ঠিক আছে, তো পরবর্তী কোশ্চেনটা দেখি। এটা আমাদের ক্যালকুলেটর ছাড়া করা যাবে না, সো এটা আমরা করব না। পরবর্তী কোশ্চেনটা আমরা যদি দেখি কি বলছে। ইয়াং এর দ্বিচির পরীক্ষায় চির 1 মিটার দূরে একটি উজ্জ্বল ডোরার প্রস্থ। ঠিক আছে, কি বলছে এখানে আমাদের চির কি বলতো 1 মিটার দূরে, চির হলো 1 মিটার দূরে। কি বলছে একটি উজ্জ্বল ডোরার প্রস্থ, প্রস্থ কত? উজ্জ্বল ডোরার প্রস্থ কত? 0.5 মিলিমিটার। চির দুটির মধ্যে দূরত্ব কত? চির দুটির মধ্যে দূরত্ব 0.2 মিলিমিটার হলে আলোর তরঙ্গ দৈর্ঘ্য কত আমাকে সেটা বের করতে বলছে। ঠিক আছে, এটা আমরা কিভাবে করবো একটু খেয়াল করে দেখো। এটা আমরা কিভাবে করব, এখানে কি কি দেওয়া আছে। ইয়াং এর দ্বিচির পরীক্ষায় চির থেকে কি বলতো, চির থেকে আমাদের কি বলছে বলতো, চির থেকে 1 মিটার দূরে, চির থেকে কি 1 মিটার দূরে যদি হয় একটি উজ্জ্বল ডোরার প্রস্থ দেওয়া আছে, আবার কি চির দুটির মধ্যবর্তী দূরত্ব দেওয়া আছে। ঠিক আছে, তাহলে আমাদের কি হবে বলতো, ডেল এক্স ইজ ইকুয়াল টু কি ল্যামডা ডি বাই কত এ। আমাকে বের করতে বলছে আলোর তরঙ্গ দৈর্ঘ্য, তাহলে ল্যামডা ইজ ইকুয়াল টু কত, ডেল এক্স ইন্টু এ বাই কত ডি, আলোর তরঙ্গ দৈর্ঘ্য। তাহলে ডেল এক্স এর মান কত আমাকে দেওয়া আছে, ডেল এক্স এর মান দেওয়া আছে একটি উজ্জ্বল ডোরার প্রস্থ, তাহলে কত 0.5 মিলিমিটার মাইনাস 3, আর দেওয়া আছে কি বলতো 0.2 মিলিমিটার, মানে 0.2 ইন্টু কত 10 কত মাইনাস 3 বাই কত আমাদের ডির মান কত দেওয়া আছে 1। দেখো এখানে আমরা কি লিখতে পারি, এই যে 10 মাইনাস 3 কত হবে 10 কত মাইনাস 6, আর 0.5 ইন্টু 2 হলে 1 হইতো, যেহেতু 0.5 ইন্টু 0.2 তার মানে কত হবে বলতো 0.1, তাহলে 0.1 ইন্টু কত 10 মাইনাস 6। সো এটাকে আমরা কি লিখতে পারি, এটাকে আবার কি লেখা যায় 1 ইন্টু কত 10 কত মাইনাস 7 লেখা যায় না। এখান থেকে আমি একটা সামনে নিয়ে আসলাম, এখানে একটা বাড়াই দিলাম মাইনাসে, তাহলে এটা খুব আমরা সুন্দর করে নিতে পারি। তো এটা আমাদের কি বলতো মিটারে, সে আনসার কি আমাদের এটা কিন্তু আমাদের আনসার। ওকে, তাহলে আনসার কোনটা হবে বলতো, অ্যান্সার আছে আমাদের 0.5 মিলিমিটার হবে না, 0.2 মিলিমিটার হবে না, 0.10⁻7 মিটার আর একটা 10⁻7 ন্যানোমিটার। তাহলে অ্যান্সার কি হবে বলতো আমাদের মিটারে কিন্তু বের হবে। হ্যাঁ, সো আমাদের অ্যান্সার হবে এটা। খালি দেখো দুইটাতে আমাদের সেম, কিন্তু পাওয়ারে কিন্তু ভিন্ন আছে, আমাদের কি সরি এককে কিন্তু ভিন্ন আছে। এককগুলো কিন্তু আমাদের খুবই সুনজরে খেয়াল রাখতে হবে। তো তুমি দেখেই অ্যান্সার করলে কিন্তু হবে না, এককের কিন্তু ডিফারেন্স থাকতে পারে। তারপরে কোশ্চেন দেখো, সমান্তরাল সাদা আলোক রশ্মি সমতল অপবর্তন গ্রেটিং এর উপর লম্বভাবে আপতিত হলে আপতিত আলোক রশ্মি বিভিন্ন রঙের বর্ণালী সৃষ্টি করে। এর মধ্যে যে রংটি সবচেয়ে বেশি বেঁকে যায় সেটি হচ্ছে, যার তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে কম সে তত বেশি কি বেঁকে যায়। তরঙ্গ দৈর্ঘ্য তার কার কম বলতো, বেনি আশা কলা। ঠিক আছে, বেনি আশা কলা, তার মানে কি আমাদের বেগুনির কি সবচেয়ে কম। ঠিক আছে, আমি এখানে লিখে দিচ্ছি, যা তরঙ্গ দৈর্ঘ্য কম সে বেশি বাঁকে, যার তরঙ্গ দৈর্ঘ্য কম সে বেশি বাঁকে। তাহলে তরঙ্গ দৈর্ঘ্য কম কার, বেগুনি, তার মানে বেগুনি সবচেয়ে বেশি বাঁকবে। তারপরে কোশ্চেন দেখো, নিচের কোন তরঙ্গ দৈর্ঘ্যের তড়িৎ চুম্বকীয় বিকিরণ দৃশ্যমান। আমাদের দৃশ্যমান তড়িৎ চুম্বকীয় বিকিরণ কোনটা হবে বলতো, একদম থিওরিটিক্যাল কোশ্চেন। 50 ন্যানোমিটার, 500 ন্যানোমিটার, 1000 ন্যানোমিটার, 500 ন্যানোমিটার, সরি 5000 ন্যানোমিটার। আমরা জানি দৃশ্যমান বিকিরণ যেটা সেটা কত বলতো 500 ন্যানোমিটারের কাছে আশেপাশে। সো আমাদের অ্যান্সার কত হবে বলতো 500 ন্যানোমিটার। এটা একদম কেমিস্ট্রিতেও আছে, বইতেও আছে, একদম থিওরিটিক্যাল কোশ্চেন। তারপরে দেখো, দুটি সুসংগত উৎস থেকে ল্যামডা তরঙ্গ দৈর্ঘ্যের তরঙ্গ সমদশা উৎপন্ন হচ্ছে। উপরিপাতন অঞ্চলের কোনো এক বিন্দুতে তরঙ্গ দুটির দশা পার্থক্য পাই। দশা পার্থক্য কত এখানে পাই, দশা পার্থক্য কত পাই, পথ পার্থক্য কত হবে। ওকে, আমরা জানি যে পথ বাই দশা ইজ ইকুয়াল টু কত ল্যামডা বাই কত 2 পাই। ঠিক আছে, আমাদের একদম খুবই সিম্পলি আমাদের পথ পার্থক্য ল্যামডা হলে দশা পার্থক্য কত 2 পাই, তাই না। তো আমাদের এখানে দেখো পথ ইজ ইকুয়াল টু কত, তাহলে পথ ইজ ইকুয়াল টু এখানে ল্যামডা বাই কত 2 পাই ইন্টু দশা, ইন্টু কি দশা। তাহলে দশা যদি মান বসা দেয় ল্যামডা বাই কত 2 পাই ইন্টু কি দশা মান কত পাইছি বলতো, আমাদের দশা মান কত পাই। তাহলে এই পাই কাটা গেল, তাহলে কত হবে বলতো ল্যামডা বাই 2।
অ্যান্সার আমাদের কি বলতো λ/2, এটা আমাদের অ্যান্সার। ঠিক আছে, খুবই সহজ কোশ্চেন। আমাদের আরেকটা জিনিস আমরা সুন্দর করে মনে রাখতে পারি, মনে রাখবা যে দশা পার্থক্য যা হবে পথ পার্থক্য তার অর্ধেক। শুধুমাত্র দশার ক্ষেত্রে থাকবে কি পাই, আর পথের ক্ষেত্রে থাকবে কি ল্যামডা। তাহলে আমার দশা পার্থক্য পাই হলে এটার অর্ধেক কত বলতো, π/2। তাহলে এই পাইয়ের জায়গায় শুধুমাত্র কি বসে যাবে, ল্যামডা। সো আমাদের কি হবে λ/2। বুঝতে পেরেছো? খুব মুখে মুখে আমরা কিন্তু করতে পারি, আর না পারলে এইভাবে করবা। এই যে পথ বাই দশা, মানে পথ ল্যামডা, দশা কি 2π, এটা মনে রাখলেই হয়ে যাবে। তারপরে কোশ্চেনটা দেখো, আলোক তরঙ্গের নিম্নোক্ত উপাদান আছে। আলোক তরঙ্গের নিম্নোক্ত উপাদান কি বলতো? শুধু বিদ্যুৎ ক্ষেত্র, সমান্তরাল বিদ্যুৎ ও চৌম্বক ক্ষেত্র, শুধু চৌম্বক ক্ষেত্র, পরস্পর লম্ব বিদ্যুৎ ও চৌম্বক। আমরা জানি এখানে যে আমাদের যে বিদ্যুৎ এবং চৌম্বক ক্ষেত্র আছে, ঠিক আছে, ইলেকট্রিক ফিল্ড এবং আমাদের যে ম্যাগনেটিক ফিল্ড আছে, তারা কিন্তু পারপেন্ডিকুলারই থাকবে। সো আমাদের এটা কি হবে বলতো, লম্ব হবে, পরস্পর লম্ব। ঠিক আছে, একদম থিওরিটিক্যাল কোশ্চেন, নরমাল কোশ্চেন। তারপর দেখো, ইয়াং এর ডাবল স্লিট পরীক্ষায় প্রদর্শন করে আলোকের সমাবর্তন, আলোকের বিচ্ছুরণ, আলোকের প্রতিফলন, আলোকের ব্যতিচার। আমরা জানি ইয়াং এর পরীক্ষার মাধ্যমে কি আলোকের ব্যতিচার আমরা প্রমাণ করেছিলাম, ইয়াং এর ডিসির পরীক্ষা। ঠিক আছে, দুটি তরঙ্গের প্রতিটি তরঙ্গ দৈর্ঘ্য কত? তরঙ্গ দৈর্ঘ্য দেওয়া আছে 12 সেন্টিমিটার। কত বলতো? এখানে 12 সেন্টিমিটার, তরঙ্গ হলো আমাদের 12 সেন্টিমিটার। ওকে, তারপর বলছে কি, যদি একটি থেকে আরেকটি 14 সেন্টিমিটার অগ্রগামী হয়, কত সেন্টিমিটার বলতো? 14 সেন্টিমিটার অগ্রগামী হয়েছে। তবে আমাদের মধ্যে দশা পার্থক্য কত? তাদের মধ্যে দশা পার্থক্য কত? ওকে, তাহলে একটু খেয়াল করে দেখো, আমরা জানি দশা বাই কি পথ, যেহেতু দশা পার্থক্য বের করবো এই জন্য দশাটা আমি উপরে লিখছি। দশা হলে কত হবে বলতো? দশা মানে 2π, তখন পথ পার্থক্য কত? ল্যামডা। সো এখানে দশা ইজ ইকুয়াল টু কত হবে? 2π বাই ল্যামডা ইন্টু কি বলতো, পথ পার্থক্য, মানে পথ পার্থক্য আর কি। হ্যাঁ, আমি সংক্ষেপে লিখছি 2π। এখানে তরঙ্গ দৈর্ঘ্য কত দেওয়া আছে? তরঙ্গ দৈর্ঘ্য দেওয়া আছে হলো 12 সেন্টিমিটার। দেখো 12 সেন্টিমিটার, আর পথ দেওয়া আছে কত? 14 সেন্টিমিটার। কত আমাদের অপরটি? হ্যাঁ, 14 সেন্টিমিটার। বেশি অগ্রগামী মানে পথ পার্থক্য কত? 14 সেন্টিমিটার। এটাও যেহেতু সেন্টিমিটার, এটাও সেন্টিমিটার, তো আমাকে এককে রূপান্তর করার প্রয়োজন নেই। একটু খেয়াল করে দেখো, আমি যদি কাটাকাটি করি তাহলে কত হবে? এখানে যদি কাটি তাহলে কত হবে? 2 দ্বারা কাটলে 6, এটা কাটলে কত হবে? 7। তাহলে আমি আনসার কত পাই? এখানে দেখো, এখানে পাচ্ছি 7 দ্বারা 14 পাই। তাহলে 14 পাই বাই নিচে কত? 6। আচ্ছা, 14 পাই বাই 6 কি আমার অপশনে আছে? 14 পাই বাই 6 কি বলতো? 6 দ্বারা 12, মানে 2π থেকে বেশি না। আমাদের মনে রাখতে হবে দশা পার্থক্য কখনোই কি 2π এর বেশি হতে পারে না। তাহলে আমার কি করতে হবে এখানে? তখন আমাকে এখানে 2πটা কি করতে হবে বলতো? বিয়োগ করে দিতে হবে। 14π বাই 6 মানে কি 2π থেকে বেশি না? 6 দ্বারা 12, মানে 12π এর বেশি। তার মানে কি আমাদের 2π থেকে বেশি। 2π থেকে বেশি হলে কি 2π কি করতে হবে? বিয়োগ করতে হবে। 2π যদি তুমি বিয়োগ করে দাও তাহলে এখানে কি পাবা? এখানে পাবা 14π মাইনাস 12π বাই কত? 6। সো আলটিমেটলি কি পাচ্ছ বলতো? এখানে পাচ্ছ হলো তুমি 2π বাই কত? 6, তার মানে কত বলতো? π/3। সো আমাদের অ্যান্সার কি হবে? π/3। π/3 এই নাম্বারের অ্যান্সার আমাদের π/3। সো অ্যান্সার কত বলতো? π/3। বুঝতে পেরেছো? তাহলে এই নাম্বারের অ্যান্সার কত বলতো? π/3। তারপর দেখো, নিচের কোন আলোর ব্যতিচারের জন্য দরকার হয় না? নিচের কোনটি আলোর ব্যতিচারের জন্য দরকার হয় না? একাধিক তরঙ্গমুখ, এটা তোমাকে লাগবে। সুসংগত আলোটাও লাগবে। পথ পার্থক্য তো মাস থাকতে হবে। স্পন্দন সংখ্যার পার্থক্য, এখানে আমাদের এই স্পন্দন সংখ্যার পার্থক্য, এটা কি শুনছো ব্যতিচারের ক্ষেত্রে? ব্যতিচারের ক্ষেত্রে কি এটা শুনছো? এটা কিন্তু শোনো নাই, এটা কিন্তু আমরা শুনি নাই। ঠিক আছে, এটা কিন্তু আমরা কি বলতো? শুনি নাই। তার মানে আনসার কি হবে বলতো? স্পন্দন সংখ্যার কি পার্থক্য? স্পন্দন সংখ্যার পার্থক্য। অ্যান্সার কি? স্পন্দন সংখ্যার পার্থক্য। তারপর দেখো যে এই ছিল আমাদের কোশ্চেন। এই কোশ্চেন আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। তো এই অধ্যায়ের, আবারও বলছি, এই অধ্যায়ে আমাদের থিওরিটিক্যাল কোশ্চেন কিন্তু বেশি আসছে। 80%, অলমোস্ট 80% কোশ্চেন কিন্তু থিওরিটিক্যাল। সো এই অধ্যায় থেকে তুমি যে কোনো বিশ্ববিদ্যালয়ে যদি প্রশ্ন পারতে চাও, অবশ্যই তোমাকে বই পড়ার বিকল্প নেই। তবে এই ক্লাসগুলো যদি তুমি করো, এখান থেকে যে কোশ্চেনগুলো আসছে আশা করি তোমাদের যে কোনো বিশ্ববিদ্যালয়ের জন্য অনেক বেশি সহযোগিতা হবে। তোমরা যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবে না, এবং তোমাদের পরিচিত যত ফ্রেন্ড সার্কেল আছে সবাইকে অবশ্যই ক্লাস লিঙ্কটি পাঠিয়ে দেবে। ইনশাআল্লাহ সবাই উপকৃত হবো। নেক্সট ক্লাসে তোমাদের সাথে দেখা হবে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকো, ভালো থাকো। আল্লাহ হাফেজ।